আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইন্টারেক্টিভ রেপিড রিভিউ ক্লাস। আমরাই প্রথম দিচ্ছি যে একটা টেস্ট পেপারের সাথে আমাদের এখানে একটা কিউআর কোড স্ক্যানার থাকতেছে। এই কিউআর কোড স্ক্যান করে তোমরা পেয়ে যাচ্ছ সলভ ক্লাস। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে যে কোষ বিভাজন, যে অধ্যায়টা তোমাদের জীববিজ্ঞান বইয়ের কোষ বিভাজন অধ্যায়ের আমাদের যত এমসিকিউ গুলো আছে, যেগুলো তোমাদের জন্য সুপার সাজেশন হিসেবে দেওয়া হয়েছে, এই সাজেশনগুলোর সলভ ক্লাস। তো তোমাদের সাথে আমি আছি এই স্কাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর 2020-21 ভর্তি পরীক্ষায় আমি বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি এর 61তম ছিলাম। আচ্ছা, চলে আসো আমরা তাহলে এবার প্রশ্নের দিকে চলে আসি। তো প্রথমেই তোমাদের জন্য যদি আমি বলি, দেখো যে তৃতীয় অধ্যায়ে যে এমসিকিউ গুলো আছে, প্রথমে তোমরা একটা কিউআর কোড পেয়ে যাচ্ছ। এই কিউআর কোড স্ক্যান করলে তোমরা পেয়ে যাবা আমাদের এই সলভ ক্লাসগুলো। তো কিউআর কোডটা আমরা কোথায় পাবো? আমরা যারা আমাদের টেস্ট পেপারটা কিনতেছি, ঠিক আছে, এই ইন্টারঅ্যাক্টিভ র্যাপিড রিভিউ টেস্ট পেপারের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে থাকতেছে এই কিউআর কোডগুলো, যেটা আমরাই প্রথম এই কিউআর কোডের বিষয়টা শুরু করতেছি। এর আগে কেউ এইভাবে কখনো এই সেবা দেয়নি। আচ্ছা, তো প্রথম প্রশ্ন দেখো যে সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? উত্তরটা কি বলতো? জাইগোট। ঠিক আছে, জাইগোট জিনিসটা কি? যখন একটা পুরুষ পুরুষ গ্যামেট, ঠিক আছে, আমরা 1 নম্বর কোশ্চেনে যদি একটা সলভ দেখতে চাই, তাহলে আমরা সবাই জানি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট প্লাস স্ত্রী গ্যামেট, দুই ধরনের গ্যামেট যখন একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে জাইগোট। এই জাইগোটই আমাদের প্রত্যেকটা জীবের প্রথম কোষ। যে জাইগোট থেকে পরবর্তীতে একটা পূর্ণ জীবন, অর্থাৎ উদ্ভিদ কিংবা প্রাণী এর জন্ম হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তরটা দেখতেছি কি? সঠিক উত্তর হচ্ছে জাইগোট। 1 নম্বর প্রশ্নটা ডান। তারপরে আসো 2 নম্বর। 2 নম্বরে বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে? আমরা কি জানি কোন ধরনের জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে? আমরা জানি যে যেগুলো প্রোক্যারিওটস, ঠিক আছে, প্রোক্যারিওটস কারা? যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এই প্রোক্যারিওটস এর মধ্যে থাকে প্রোক্যারিওটস টাইপের যে জীবগুলো আছে তাদের মধ্যে হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা কি? আমরা কি জানি প্রোক্যারিওটস এর এক্সাম্পলের মধ্যে কি ছিল? ভাইরাস, ব্যাকটেরিয়া। তাহলে আমার এখানে অ্যান্সারে আছে ব্যাকটেরিয়া। সঠিক অ্যান্সার ব্যাকটেরিয়া। তারপর 3 নম্বর, ইস্টে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? কি হবে উত্তর? উত্তর হচ্ছে খ, অ্যামাইটোসিস। ইস্টটাও একটা নিম্ন শ্রেণীর জীব। তাহলে আমাদের 1, 2, 3 নম্বর হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি, আমরা এই যে 2-এর যে ব্যাখ্যাটা দেখছি, 3-এর ক্ষেত্রেও একই ব্যাখ্যা প্রযোজ্য। ঠিক আছে, 2 এবং 3 নম্বরের অ্যান্সার এটা। তারপরে চলে আসি 4 নম্বর। কি বলছে? চিত্রের এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 এবং পূর্ণ বিভাজন দুবার হয়, তাহলে x2-তে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এক্স এর ক্রোমোজোম সংখ্যা বলা হয়েছে 16। আচ্ছা, তাহলে এক্স এর ক্রোমোজোম সংখ্যা যদি 16 হয় এবং পূর্ণ বিভাজন দুবার হয়, তাহলে আমরা x1 এবং x2-তে কি দেখব? যে একটার থেকে দুইটা হচ্ছে এবং দুইটা থেকে চারটা হচ্ছে। তাহলে আমরা জানি যে যখন মাইটোসিস টাইপের কোষ বিভাজন হয়, যখন একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়, সেক্ষেত্রে এখানে দেখো প্রথমবার x1 x2 ছিল, পরের বার কিন্তু আবার x1 x2 এখানে এরকম যদি x1 x2 x3 x4 হতো, তাহলে আমরা এটা ধরে নিতাম যে এটা মিওসিস কোষ বিভাজন। বাট যেহেতু প্রত্যেকবারই x1 x2 দিয়ে দেখাচ্ছে, তার মানে একটা কোষ থেকে দুইটা এবং দ্বিতীয় কোষটা থেকে আবার দুইটা হচ্ছে। নট লাইক যে একটা কোষ থেকে চারটা কোষ হচ্ছে। আমাদের যেহেতু একটা কোষ থেকে দুইটা কোষ হয় কোন ধরনের কোষ বিভাজনে? উত্তরটা হচ্ছে মাইটোসিস। এবং আমরা কি জানি যে মাইটোসিস কোষ বিভাজনে প্রত্যেকবারই মাতৃকোষের যে নতুন যে কোষগুলো তৈরি হবে সেটা হবে মাতৃকোষের সমগুণ সম্পন্ন। তাহলে যদি হয় সমগুণ সম্পন্ন, তার মানে কি বোঝাচ্ছি?
সমগুণ সম্পন্ন আমরা কখন বলতে পারি? যখন আমরা দেখব যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তার মানে উত্তরটা কি হবে? কতে 16 নম্বর। 16, 16টি, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে চলে আসি 5 নম্বর প্রশ্নে, যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি কি হয়? 1 নম্বরের অপশন, ক্রোমোজোম সংখ্যা একই থাকে। তাহলে আমরা একটু লিখে ফেলি, হ্যাঁ? 5 নম্বর কোশ্চেনের অপশন 1 আমরা কি দেখব? প্রথমে 1 2 3 করে আগে দেখব যে কোন কোন অপশনগুলো ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নম্বর অপশনটা কি? ক্রোমোজোম সংখ্যা একই থাকে। একটু আগেই তো মাত্র বললাম যে ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একদমই সমান হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হবে? 1 নম্বরটা ঠিক, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। 2 নম্বর, নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়। নয়, নিউক্লিয়াস বিভাজিত হয় 1 বার। তাহলে আমার এখন অপশন থাকতেছে 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে, দেখো, ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়। এই অপশনটা ঠিক কিনা বলো? আমরা জানি যে আমাদের দেহ কোষের যে বিভাজন হয় সেটাকে বলা হচ্ছে মাইটোসিস। তাহলে যদি কোনো একটা অংশে ক্ষত সৃষ্টি হয় তাহলে সেটা ঠিক হবে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে উত্তরটা হচ্ছে 1 ও 3, এখানে আছে গ নম্বরে। এরপরে 6 নম্বর, সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে? আমরা কি জানি? প্রথমে নিউক্লিয়াসে বিভাজন হয়, ঠিক আছে? এরপরে হয় সাইটোপ্লাজমের বিভাজন, যেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। তো ইন্টারফেসটা কখন হয়? প্রথমে ইন্টারফেস হয় একটা কোষ প্রস্তুতি পর্ব সম্পন্ন করে, এরপরে মাইটোসিস হয় এবং এরপরে হয় ক্যারিওকাইনেসিস, এরপরে হয় হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে ভাই প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ এরাও তো সাইটোকাইনেসিস আগে হয়, তো এটা একটা পূর্ণাঙ্গ পর্যায় নয়। তাই এখানে আমার উত্তরটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, 7 নম্বর, সাইটোকাইনেসিসের পরে ঘটে কোনটি? এখানে অপশনে দিচ্ছে প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ, টেলোফেজ। তো আমরা কি জানি? প্রত্যেকটা কোষ বিভাজন, একবার একটা সম্পূর্ণ কোষ বিভাজন হয়ে যাওয়ার পরে আবার একবার ইন্টারফেজ হয় না? প্রত্যেকবার একটা কোষচক্র সম্পূর্ণ হওয়ার সময়, একবার কোষচক্র সম্পূর্ণ হওয়ার আগে এবং পরে দুইবারই আমাদের হচ্ছে ইন্টারফেস পর্যায়ে দেখা যায়। আচ্ছা, এবার প্রোফেজ থেকে আমাদের কিছু কোশ্চেন আছে। এখানে 8 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে বলা হয়েছে যে কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? কি জানি আমরা? যে প্রথমেই একদম একটা ফেজ যখন শুরু হয় তখন প্রথমত পানি বিয়োজন ঘটতে থাকে, এবং পানি বিয়োজনের কারণে আস্তে আস্তে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হতে শুরু করে। তাহলে প্রথমটা অ্যান্সার হচ্ছে প্রোফেজ। 9 নম্বর প্রশ্ন, কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? নিউক্লিয়াস আকারে বড় হওয়া শুরু হয় প্রোফেজে, ঠিক আছে? তাহলে 8 এর উত্তর ক, 9 এর উত্তর ক। 10 নম্বর, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে? আমরা জানি যে এখানে হচ্ছে একটু আমরা ফিগারের দিকে তাকাই, ধরলাম যে 10 নম্বর কোশ্চেন, যখন আমরা দেখতেছিলাম প্রোফেজ, ঠিক আছে? আমরা একটা জাস্ট রাফ চিত্র এঁকে দেখাই দিচ্ছি যে প্রোফেজ আর প্রো মেটাফেজের চিত্র দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। তো প্রোফেজের ক্ষেত্রে আমরা জাস্ট দেখি এই ধরনের একটা চিত্র, প্রো মেটাফেজের ক্ষেত্রে এই ধরনের কিছু স্পিন্ডল তন্তু আমরা দেখতে পাই। এই ধরনের স্পিন্ডল তন্তু আমরা কখন দেখতে পাই? প্রো মেটাফেজের ক্ষেত্রে, তাই না? এখানে ক্রোমোজোম গুলো এই যে এরকম থাকে, এভাবে বাঁকানো থাকে, আবার এখান থেকে এই যে এরকমও হতে পারে, আবার ধরো কোনোটা আবার এইখানে এই যে এরকম হতে পারে। দেখে কি মনে হচ্ছে যে তারা ড্যান্স দিচ্ছে, ঠিক আছে? ড্যান্স দিচ্ছে। তো এই যে এই অংশটাকে, এটাকে কি বলা হয়? ক্রোমোজোমাল নৃত্য বলা হয়, ঠিক আছে? এই যে ক্রোমোজোম গুলো যখন অনিয়তাকার থাকে, কোনো নির্দিষ্ট শেপের মধ্যে থাকে না, তখন তাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল ড্যান্স। বাট আমরা যদি প্রো মেটাফেজের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখবো? যে ক্রোমোজোম গুলো এই যে এইভাবে আঁকা বাঁকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? আমরা এর মধ্যে কোনো স্পেসিফিক অংশ দেখতে পাই না, যে এই ধরনের ফিগারটা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। তারপর বলছে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে প্রো মেটাফেজ। তাহলে 10-এর উত্তর ছিল প্রো মেটাফেজ, 11 নম্বরের উত্তরও প্রো মেটাফেজ। এই অ্যাস্টার রেটা কোথায় দেখা যায়? একটু ফিগারের দিকে তাকাই। অন্য একটা কালার ইউজ করি, এই যে এরকম
দেখবা বইয়ের ফিগারের ক্ষেত্রে যে এই ধরনের কিছু অ্যাস্টার রে বিক্ষেপণ বিক্ষেপণ দেখা যায় কোথায়, দুই মেরু থেকে। ঠিক আছে, দুই মেরু থেকে অ্যাস্টার রে বিক্ষেপণ দেখা যায়। এই যে যখন স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় তখন এই যে উপরের দিকটাকে এটাকে বলা হচ্ছে উত্তর মেরু, নিচের দিকটাকে বলা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এই যে মাঝের যে অংশটা দেখতেছি, এই যে এই বরাবর এই মাঝের পার্টটাকে কি বলা হবে? এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, কে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে আমরা এই জিনিসটা সম্পর্কে জেনে ফেললাম যে এই উত্তর মেরু, দক্ষিণ মেরু বা মেরু অঞ্চল এবং হচ্ছে বিষুবীয় অঞ্চল এটা কখন দেখা যায়। এই যে দেখো 12 নম্বর কোশ্চেনটা বলছে যে প্রো মেটাফেজ দশায়, প্রো মেটাফেজ দশায় দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। অ্যান্সারটা সঠিক। ঠিক আছে, দেখো 12 নম্বর প্রশ্ন চলে আসি। 12 নম্বর, তাহলে 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, আমাদের হাতে তিনটা অপশন আছে। এর মধ্যে 1 নম্বরটা দেখলাম যে প্রো মেটাফেজ তোমার হচ্ছে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। প্রথম অপশনটা ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা দেখি, ক্রোমোজোমগুলোতে পানি যোজন শুরু হয়। এখানে কি পানি যোজন হয়? পানি যোজন এখানে হয় না। ঠিক আছে, পানি বিয়োজন হয়। তারপরে বলছে যে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। এটাও ঠিক আছে। আমরা জানি যে প্রথমটাতে আমরা নিউক্লিওলাস দেখতে পারি যখন থাকে হচ্ছে প্রোফেজ দশায়, প্রো মেটাফেজে এটা বিলুপ্তি ঘটতে থাকে। আর মেটাফেজ দশায় কি হয়, আমাদের হচ্ছে নিউক্লিওলাসটা মোটামুটিভাবে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এবং নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটতে থাকে। আর যদি ক্রোমোজোমগুলোতে পানি বিয়োজনের কথা বলতো তাহলে সেটা আমরা অ্যান্সারের মধ্যে দাঁড়াইতে পারতাম। কিন্তু অপশনটা হবে এখন খ, 1 এবং 3। আচ্ছা, তাহলে এরপরে চলে আসি যে 13 নম্বর প্রশ্ন, মাইটোসিসের কোন ধাপে, প্রশ্নটা দেখো, মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়? সেন্ট্রোমিয়ার আমরা হচ্ছে একটা জিনিস দেখবো, তোমরা হচ্ছে মেটাফেজ এর বইয়ে একদম লাস্ট লাইনে চলে যাবে টেক্সট বুকে, ওখানে দেখতে পাবা যে এ ধাপের একদম শেষ পর্যায়ে এসে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় এবং সাথে সাথেই অ্যানাফেজ দশার সৃষ্টি, দশার সূচনা ঘটে। তার মানে কি, মেটাফেজ দশার শেষে আমার হচ্ছে সেন্ট্রোমিয়ার দুইটা ভাগে বিভাজিত হয়ে যায়। তাহলে উত্তরটা হচ্ছে 13 এর গ। তারপরে বলছে নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে? একটু আগে আগেরটাই বলে আসলাম যে নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে মেটাফেজ ধাপে। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে? আমরা একটু আগে এই যে দেখো ফিগারে আমরা যখন হচ্ছে এটা দেখছিলাম প্রোমেটাফেজ। ঠিক আছে, আমি এখানে তোমাদের একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে। এটা ছিল হচ্ছে প্রোফেজ, কিন্তু এখানে জিনিসটা কি ছিল? প্রোমেটাফেজ। এটা ছিল হচ্ছে প্রো মেটাফেজ, প্রো মেটা লিখে রাখলাম। আচ্ছা, এখন আমরা যদি একটু অ্যানাফেজ, মেটাফেজের ফিগারটার দিকে দেখতে যাই তাহলে আমরা এটা প্রশ্ন নাম্বার হচ্ছে 15। 15 নম্বর প্রশ্নে আমরা হচ্ছে বড়সড় একটা নিউক্লিয়াস আগে ফেলি। নিউক্লিয়াস আঁকলাম, নিউক্লিয়াসটা দেখো এরকম আমাদের কিছু অংশ দেখতে পাচ্ছিলাম এরকম। এতক্ষণ সেন্ট্রোমিয়ারটা কোথায় ছিল? বিভিন্ন জায়গায়, এই যে এখানে সেন্ট্রোমিয়ার ছিল, এখানে ছিল, দেখো এই যে এটা একটা সেন্ট্রোমিয়ার, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নেই। এই সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, তারপরে এই যে ছিল সেন্ট্রোমিয়ার, এখানে ছিল সেন্ট্রোমিয়ার। বাট এখন আমরা যদি নতুন ফিগারে দেখতে যাই তাহলে আমরা প্রত্যেকবার দেখবো সেন্ট্রোমিয়ার কোথায়, ঠিক মাঝখানে। সেন্ট্রোমিয়ার কোথায়? ঠিক মাঝখানে। একটু আগে বলছিলাম যে বিষুবীয় অঞ্চল তোমার হচ্ছে এই যে এইটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, সেই বিষুবীয় অঞ্চলে সবগুলো চলে আসছে। তাহলে এখন ক্রোমোজোম গুলো কিরকম হবে? এখান থেকে একটা অংশ এদিকে হবে, একটা এদিকে হবে, এই যে এরকম হবে। হ্যাঁ, বা এই যে এরকম হতে পারে, এই ধরনের হতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, তোমরা এইখানে একটা প্রশ্ন অ্যাড করে নাও, সেটা হচ্ছে প্রোমেটাফেজের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এর আগে বোর্ড প্রশ্নে আসে নাই। বাট তোমরা এই জিনিসটা মাথায় রাখো, সেটা হচ্ছে যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন দশায় বা কোন ফেজে? অ্যান্সারটা হচ্ছে প্রোমেটাফেজ। আচ্ছা, এরপর মেটাফেজের পরের প্রশ্নে চলে আসি।
যে এখানে দেখো দুই মেরুর মাঝখানে অবস্থান করে কোথায়, অ্যান্সারটা হচ্ছে মেটাফেজ। তারপরে বলছে কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই মাঝের অংশটাই তো বিষুবীয় অঞ্চল, মাত্রই তো বললাম আগের কোশ্চেনে, বিষুবীয় অঞ্চল। আচ্ছা, কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, অ্যান্সারটা হচ্ছে মেটাফেজ। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এখানে আমরা কোথাও নিউক্লিওলাস দেইনি, ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেনটাও এখানে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই যে এই পার্টটুকু আমরা তখন মুছে দিতে পারবো, এর শেষের পর্যায়ে এসে এটা পুরোটাই বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, আর আগে আমরা যখন বিলুপ্ত প্রায় দেখাবো তখন এই যে এইভাবে একটু জাস্ট চিহ্ন দিয়ে দেখাতে পারি যে এটা একটা নিউক্লিয়াস ছিল, এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এটা এই পুরোপুরি বিলুপ্ত হবে কখন, এই ধাপের শেষ পর্যায়ে, সম্পূর্ণ বিলুপ্তি মেটাফেজের শেষে। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং মোটা দেখায়। শোনো, আমি একটা কথা বলি এভাবে, আমি যখন পড়াই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেটাফেজ, তাই না, মেটাফেজ, এম ফর মেটাফেজ, এমটা আর কি হয়, এমটা হয় মোটা। ঠিক আছে, আমি বলি মেটাফেজে মোটা দেখায়। তারপরে কি বলি, মেটাফেজে কোথায় থাকে, মাঝখানে থাকবে। ঠিক আছে, মেটাফেজে মাঝে থাকে। ক্রোমোজোমটা কোথায়, দেখো স্পিনল যন্ত্রের একদম মাঝখানে অবস্থান করতেছে, সব থেকে মোটা দেখাবে। তো এখন কাদেরকে বেশি মোটা দেখায়, বা কখন সব থেকে বেশি মোটা দেখায়, যখন খাটো হয়, তাই না। তাহলে এখানে খাটো এবং মোটা, তাহলে আমরা মনে রাখবো এমটে মেটাফেজ, এমটে মোটা দেখাবে, এমটে মাঝখানে থাকবে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা হয়ে গেল যে মেটাফেজ। এরপরে চলে আসি 19 নম্বর প্রশ্ন। দেখো এখন আমরা অ্যানাফেজের বিভিন্ন প্রশ্নগুলো উত্তর করতে থাকবো। অ্যানাফেজে কি হয় জানো, এই যে ক্রোমোজোমটা এখানে মধ্যবর্তী অবস্থায় ছিল, এখানে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু ক্রোমোজোমগুলো এই যে এইভাবে দুইটা থাকে, সেন্ট্রোমিয়ার ছাড়া বিভক্ত থাকে। আর এখানে এসে এবার সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাবে, হলে কি হবে, ক্রোমোজোমটা একটা এখান থেকে নিচের দিকে চলে আসবে, আর একটা হাফ এই দিকে আসবে, তাহলে মেরুমুখী চলন শুরু হবে। আচ্ছা, আসলে দেখি আমরা প্রশ্ন দেখে দেখে প্রশ্নের সাথে সাথে ব্যাখ্যা করতে থাকি। তাহলে কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোম দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে, ক্রোমোজোমের দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ঠিক আছে, প্রশ্ন নম্বর হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 19 উত্তর কি, গ, অ্যানাফেজ। তারপরে বলছে কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে, মাত্র বললাম অ্যানাফেজ। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, উত্তর অ্যানাফেজ। মাইটোসিসের কোন বিভাজনে কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়। এখানে নতুন করে ক্রোমোজোম, এই যে সেন্ট্রোমিয়ারটা ভাগ ভাগ হয়ে গেল, নতুন ক্রোমোজোম তৈরি হলো, নতুন ক্রোমোজোমকে বলা হয় অপত্য ক্রোমোজোম। তাহলে আমরা 22 নম্বরের উত্তর দেখে ফেললাম, যে 22-এর উত্তর হচ্ছে গ। এরপর আসি 23। দেখো এ চিত্রের মডেলটি কোন ধরনের ক্রোমাটিড, এটাকে দেখতে কিসের মতো দেখাচ্ছে, দেখো তো যে এরকম ভি এর মতো দেখাচ্ছে না। তাই আমরা জানি যে যদি ক্রোমোজোমগুলোকে ভি এর মতো দেখায়, আমরা নতুন পেজে এটা একটু লিখে দিই। ঠিক আছে, প্রশ্ন নম্বর হচ্ছে 23। তাহলে যদি দেখায় ভি এর মতো, তাহলে তাকে কি বলে, মেটাসেন্ট্রিক। ভি, এল, জে আই। এল হলে তাকে দেখায়, এল এর মতো যদি হয় তাহলে তাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। তারপর যদি জে এর মতো দেখায় তাহলে তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর আই এর মতো যদি দেখায় তাহলে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাদের জানা থাকতে হবে। এইখান থেকে আমি আজকে তোমাকে এই নিশ্চয়তা দিচ্ছি, তুমি এটা মনে রাখো যে ভাইয়া এটা বলছে, তাহলে তুমি দেখবা পরের বার এটা কতবার আসে, এটা একটা খাতায় আলাদা করে লিখে রাখো। সেটা হচ্ছে এই যে প্রশ্নটা আসতেছে ভি এল জে আই, ভি মানে মেটাসেন্ট্রিক, এল তে সাব মেটাসেন্ট্রিক, জে তে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই তে হচ্ছে টেলোসেন্ট্রিক। তুমি এখন 9-10-এ পড়তেছো, তোমার এখন পরীক্ষায় এটা আসতেছে, দেখবা যে সামনে এসএসসি পরীক্ষায়, দেখো প্রশ্নগুলোর পাশে আমরা কিন্তু লিখে দিছি যে কোথায় কোথায় এটা আসছে, কতবার আসছে। এই যে এই একবার আসলো শেষ হয়ে গেল এমন না কিন্তু, এটা এখন একবার আসছে। এরপরে তুমি যখন কলেজ ভর্তি পরীক্ষায় কলেজের জন্য যদি কেউ ভর্তি পরীক্ষা দাও, তাহলে দেখবা যে এটা কলেজ ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন চলে আসছে। তারপরে তুমি যখন ইন্টারে পড়বা, দেখবা যে এই চ্যাপ্টারটা কিন্তু ইন্টারেও আছে।
ঠিক আছে, এই একই চ্যাপ্টার ইন্টারে আবার পড়বা, ওখানে একটু বেশি আলোচনা আছে। তো তখন দেখবা যে এটা আসছে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষা আসতেছে। তারপরে এরপরে ইন্টারের পরে কি দিবা তোমরা, হচ্ছে এডমিশন টেস্ট দিবা। সেই এডমিশন টেস্ট, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এখন থেকে শোনো না যে এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক কঠিন। তো এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আবার আসবে। তাহলে বোঝা গেল যে এই প্রশ্নটার কতটা গুরুত্ব, বা এটা পড়বা কিনা। পড়তে তো হবে অবশ্যই, তো কত বেশি গুরুত্ব দিয়ে পড়বা তাহলে বুঝে রাখো এখন থেকেই। আচ্ছা, তাহলে দেখো যে ভি এর মতো আকৃতি হলে মেটাসেন্ট্রিক, এল এর মতো হলে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো হলে অ্যাক্রোসেন্ট্রিক, আই এর মতো হলে টেলোসেন্ট্রিক। তো এখন এই যে আমার 23 নম্বর প্রশ্ন কিসের মতো দেখতেছি, ভি এর মতো। পাশের আমার স্লাইডে আমি যে লিখছি, এখানে দেখো আমার হোয়াইট বোর্ড দেখো, ভি এর মতো কি হয়, মেটাসেন্ট্রিক। তাহলে এটা অ্যান্সার আমরা পেরে গেলাম। যেটা ভি এর মতো দেখতেছি এর নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। তারপরে কি বলছে আই এর মতো, আই কি লিখছি দেখো, টেলোসেন্ট্রিক। তারপরে এল এর মতো, এল কে কি বলে, সাবমেটাসেন্ট্রিক। জে এর মতো একে বলে অ্যাক্রোসেন্ট্রিক। এখন তোমরা এই প্রশ্নগুলোর পাশে দেখো, 23-এর পাশে কুমিল্লা বোর্ড 20 সাল, চট্টগ্রাম বোর্ড 20 সাল, তারপরে ঢাকা বোর্ড 15 সাল, বরিশাল বোর্ড 15, রাজশাহী বোর্ড 24, যশোর 17, দিনাজপুর 24। কতবার এটা পরীক্ষা আসছে দেখছো। আমি কেন বললাম এটা ইম্পর্টেন্ট। তারপর কি বলছে, সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী কোন ক্রোমোজোমটির ক্রোমোজোমের আকৃতি নয়। আমরা কি এখানে সি লিখছি কোথাও, তাহলে অ্যান্সারটা হচ্ছে সি। তারপরে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটি, মেটাসেন্ট্রিক কোনটা, ভি। তারপরে দেখো কি বলছে, সাবমেটাসেন্ট্রিক। দেখো একই প্রশ্ন ঘুরে ঘুরে কতবার আসছে। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল। তারপরে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক কোনটা, জে। ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলে, মেটাসেন্ট্রিক বলে। তারপরে দেখো কি আসছে, যে উদ্দীপকের উল্লেখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক। হ্যাঁ, আচ্ছা দেখো ওইটা শুধু 23 নম্বর না, 23 থেকে একদম 31 নম্বর পর্যন্ত কেউ যদি এই কথাটা আমার মনে রাখতে পারো, তাহলে 23 থেকে 31 পর্যন্ত কোনো একটা প্রশ্ন তোমরা আটকাবা না। ঠিক আছে, 23 নম্বর থেকে 31 নম্বর পর্যন্ত সবগুলো উত্তর এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে আসি 32। উল্লিখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক। ঠিক আছে, ক নাম্বার, ক্রোমোজোম সর্বাধিক খাটো ও মোটা দেখায়। এটা কি, ক্রোমোজোমগুলো দুই দিকে চলে যাচ্ছে না, মাঝখান থেকে দুই সাইডে আছে। এবং দেখো একটা লাইনে তুমি যে দেখো এটা একটা স্পিনুল স্পিনুল তন্তু না, তার মধ্যে ক্রোমোজোম কয়টা, এই যে এখানে একটা, এখানে আরো একটা আছে, দুইটা করে। ঠিক আছে, এখানে আছে দুইটা করে। তাহলে এই যে দুইবার করে থাকতেছে, দাঁড়াও এটা তোমাদের আমি স্পষ্ট করে দেখাই দিই। থাকতেছে হচ্ছে দুইবার করে, এই যে, সরি, এই যে একবার, এই একবার। আবার দেখো একই ক্রোমোজোমের মধ্যে এই যে একবার, একই স্পিনুল যন্ত্রে দুইবার করে। তার মানে এটা নিঃসন্দেহে অ্যানাফেজ ধাপ। তাহলে উপরে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, অবশ্যই ভাগ হয়ে গেছে। অ্যান্সারটা কি, সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। তারপরে দ্বিতীয়টায় দেখো, এখানে বলছে যে উদ্দীপকে উল্লিখিত পর্যায়ের পরবর্তী ধাপের ক্ষেত্রে, পরবর্তী ধাপ কি, মেটাফেজ, সরি টেলোফেজ। অ্যানাফেজ হয়ে গেছে, এরপরে টেলোফেজ। প্রশ্ন নম্বর 33। ঠিক আছে, 33-এর ক্ষেত্রে কি বলছে, ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হয়। হ্যাঁ, ক্রোমোজোমগুলো তো এতক্ষণ খাটো হয়েছে, এখন তো আবার নতুন করে আরেকটা নতুন কোষ তৈরি হয়ে গেছে, এখন তো অবশ্যই লম্বা হইতে হবে। আচ্ছা, স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়। তাহলে 1 ও 2 উত্তর, নিউক্লিয়াস আকারে বড় হয় আর বড় হয় না। 33 নম্বর। আচ্ছা, 34 নম্বরে আসো। উপরের চিত্রটি মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে। ঠিক আছে, তাহলে এটা কি দেখাচ্ছে, অ্যানাফেজ পর্যায়। 34-এর গ নাম্বার। এরপর আসো 35। 35-এর কথা বলছে যে উপরের চিত্রে দেখা যায় সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, বিকর্ষণ শক্তি হ্রাস পায় না, বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, এই জন্য তো দুইটা দুই প্রান্তে চলে যায়। তারপর কি বলছে, ক্রোমোজোম দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অ্যান্সার হচ্ছে খ। চিত্রটি কোন দশা, কোন দশা দেখতেছো তোমরা, ক্রোমোজোম তো অলরেডি ভাগ হয়ে গেছে, দুই দিকে যাচ্ছে, তাহলে অ্যানাফেজ। চিত্রটির বৈশিষ্ট্য হলো স্পিনুল তন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, তারপর বলছে যে এটি প্রাণীকোষ, প্রাণীকোষ জন্য তো গোল, যদি এটা উদ্ভিদ কোষ হইতো তাহলে কি এই ধরনের আকার হইতো না, তাহলে হচ্ছে এই যে এই ধরনের একটা শেপ থাকতো, এই যে এরকম টাইপ হইতো। ঠিক আছে, এরকম হইতো। আচ্ছা,
তারপরে বলছে কি যে মেরু অনুপস্থিত, এখানে মেরু নাই, মেরু তো আছে। আচ্ছা, তাহলে প্রশ্ন নাম্বার 37। হুম, এখানে মেরু উপস্থিত। উত্তর হচ্ছে 1 ও 2। মাইটোসিসের কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস এর পুনরাবির্ভাব ঘটে? শোনো, মেটাফেজে কিন্তু নিউক্লিওলাস ছিল না, টেলোফেজেও ছিল না, তারপর সরি, মেটাফেজে ছিল না, অ্যানাফেজে ছিল না, এরপরে আসলো টেলোফেজ 38 নাম্বার। এই টেলোফেজে এসে আবার নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে। শোনো, তোমরা হচ্ছে মনে রাখবে প্রোফেজে যা যা হয়, টেলোফেজে এসে তার বিপরীতটা হয়। টি চিহ্নিত অংশের নাম কি? এই টি টি কি হয়েছে, দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস হয়ে গেছে, এরপরে মাঝে একটা পর্দা দ্বারা এটা আলাদা হয়ে যাচ্ছে। তো এই অংশটার নাম কি? এটা কথা বলছে যে এই টি অংশটা যে আছে এর নাম কি? এটা হচ্ছে আমাদের 39 নম্বর প্রশ্ন। এর উত্তর হচ্ছে কোষ প্লেট। তারপর দেখো চিত্রের পর্যায়টিতে এটা কোন ফেজ, কোন পর্যায়ে দেখা যাচ্ছে? টেলোফেজ, তাই না? আচ্ছা, 1 নম্বর দেখো বলছে যে স্পিনল যন্ত্রের তন্তুগুলো নষ্ট হয়ে যায়, এই কোষটা এইভাবে বিভাজিত হয়ে গেল, আর কি স্পিনল যন্ত্রের দরকার আছে? স্পিনল যন্ত্র তো ছিল যেন দুটা ভাগ হইতে পারে। তাহলে ক নম্বরটা, সরি 1 নম্বর অপশনটা ঠিক আছে 40-এর। তারপরে দেখো 2 নম্বর অপশন, ঠিক আছে? 2 নম্বর অপশনের ক্ষেত্রে বলছে যে ক্রোমোজোমগুলোতে পানি যুক্ত হয়। হ্যাঁ, এখন তো ক্রোমোজোমগুলো লম্বা হবে, তো পানি তো অবশ্যই প্রয়োজন। তারপর বলছে নিউক্লিয়াসের প্রস্থান হয়। নিউক্লিয়াস কোথায় যাবে? নিউক্লিয়াসের কি কোনো যাওয়ার জায়গা আছে নাকি? আচ্ছা, তাহলে উত্তরটা হচ্ছে ক। এটা আসছিল দিনাজপুর বোর্ডে 20 সালে। তারপর বলছে মাইটোসিসের গুরুত্ব। কোন কোন প্রকৃতির কোষ বিভাজনের দ্বারা জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে? আমরা কি বলছি যে মাইটোসিসটা হচ্ছে সমগুণ সম্পন্ন কোষ তৈরি করে। তাহলে উত্তর হচ্ছে খ, মাইটোসিস। জীব জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে? জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে? আমরা কি জানি যে কোন কোষের মাধ্যমে? জনন কোষ, ঠিক আছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজন? উত্তরটা হচ্ছে মিওসিস। এটা মাইটোসিস কখন হতো জানো? যদি বলতো জনন অঙ্গের কোষের সংখ্যা বৃদ্ধি, আমাদের যে জনন অঙ্গ আছে এই অঙ্গগুলো তো আমাদের শরীরের অঙ্গ, তখন তাহলে উত্তরটা হইতো মাইটোসিস। আর যদি বলা হয় জনন কোষ মানে গ্যামেট কিভাবে বৃদ্ধি পায়, তো গ্যামেট বাড়ে হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তারপর বলছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল কোনটি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে কি হয়? প্রথমে টিউমার তৈরি হয়, টিউমার থেকে ক্যান্সার হয়। 43 নম্বর প্রশ্ন, হ্যাঁ। আনকন্ট্রোলড, ঠিক আছে, আনকন্ট্রোলড বা অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলড সেল ডিভিশন, সেল ডিভিশন, হুম, এখান থেকে তৈরি হয় ক্যান্সার। অপশনে দেখলাম ক্যান্সার। আচ্ছা, কোলনের একটি অংশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী? অপশনগুলো দেখো, 44 নম্বর আছে হচ্ছে এইচআইভি, রোটা, তারপরে হেপাটাইটিস বি, পেপিলোমা। অ্যান্সার হচ্ছে পেপিলোমা। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল কোনটি? 45 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে, আচ্ছা, এই যে অর্বুদ জিনিসটা, হ্যাঁ, টিউমারটার হচ্ছে প্রাথমিক পর্যায়ে হচ্ছে অর্বুদ, বা টিউমার বাংলাও অর্বুদ বলতে পারো। প্রথমে একটা কিছু কোষের একটা কোষপিণ্ড তৈরি হয় যেখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে কিন্তু কোষ থাকে একটা। তারপর সেখান থেকে আস্তে আস্তে টিউমার এবং ক্যান্সার হয়। পেপিলোমা ভাইরাসের কোন দুইটি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী? তো ক্যান্সার এর জন্য দুইটা জিন দায়ী, হ্যাঁ। জিন দুইটা কি কি? E6 এবং E7। নিচের কোন ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে? কোন ভাইরাস? মাত্র আলোচনা হয়েছে। ক্যান্সার হচ্ছে পেপিলোমা ভাইরাস, একটু আগে আমরা দেখছি। আচ্ছা, তারপরে আসি 48 নম্বর, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কি সৃষ্টি হয়? জরায়ুমুখে টিউমার সৃষ্টি হয়, হ্যাঁ, টিউমার তো তৈরি হইতেই পারে, ক্যান্সার হইতে পারে। আচ্ছা, আর বলছে যে উদ্ভিদ দেহে অর্বুদ সৃষ্টি হয়, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে টিউমার এবং ক্যান্সার। এরপরে দেখো 1 নম্বর এবং 2 নম্বর দুইটা কোষ বিভাজন দেখাইছে। প্রথম যে পিটা, এটা কি 2n থেকে আবার 2n হয়েছে। আচ্ছা,
তো যদি এরকম 49 নম্বর প্রশ্ন 2n থেকে যদি আবার দুইটা হয় এবং 2n করেই হয়, তাহলে একে বলতেছি মিওসিস। আর যদি মাইটোসিস। আর যদি এরকম 2n থেকে প্রথমবার, ধরো যে একবারেই 4টা দেখাই দিই, হ্যাঁ, এরকম এন এন এরকম 4টা এন তৈরি হয়, তাহলে একে বলতেছি মিওসিস। কেন? এখানে 2n ছিল, অর্ধেক হয়ে গেল। আচ্ছা, এখন বলছে যে এটা উপরেরটা ছিল পি, এটা হচ্ছে কিউ, তাই তো দেখছি আমরা। হ্যাঁ, এখন দেখো আমার হোয়াইট বোর্ডের সাথে মিলাও। মাতৃকোষ এবং নতুন কোষ সমগুণ সম্পূর্ণ পি এর ক্ষেত্রে অবশ্যই, কারণ এটা মাইটোসিস। নতুন কোষ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, এটা ভুল, সমান থাকে। তারপর বলছে ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। হ্যাঁ, এখানে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, মিওসিসের ক্ষেত্রে দুইবার হয়। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি? 1 2 3, 49-এর 4টাই সঠিক। সরি, ক্রোমোজোম সংখ্যা তো অর্ধেক হয় না, 1 আর 3 হবে। ঠিক আছে, এখানে উত্তর হবে 1 এবং 3। মাতৃকোষ সমগুণ সম্পন্ন হয় আর ক্রোমোজোম সংখ্যা মাত্র একবার বিভাজিত হয়। তাহলে 1 ও 3 আছে খ নম্বর অপশনে। 49-এর উত্তর খ। তারপর 150, কিউ এর ক্ষেত্রে কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? অপত্য কোষের ক্রোমোজোম হ্যাপ্লয়েড। হ্যাঁ, এটা অবশ্যই হ্যাপ্লয়েড, কারণ কি এখানে একটা শুধু এন আছে, 2n হলে তাকে বলতাম ডিপ্লয়েড। তারপর এখানে কি 2n থেকে n হইলো, তাহলে কি কমে গেল না? এটাকে রাসমূলক বিভাজন বলে। তারপর এটা কোথায় ঘটে? এটা হচ্ছে জনন কোষে ঘটে, তাহলে দেহকোষে তো ঘটে না। তাহলে উত্তর কি? 1 ও 2। 50-এর উত্তর হচ্ছে ক, 1 ও 2। তারপরে দেখো কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের হতে পারে, তথা 1 নম্বর হচ্ছে দেহকোষ এবং 2 নম্বর হচ্ছে জনন কোষ। উদ্দীপকের এ এর বৈশিষ্ট্য হলো মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। তারপরে বলছে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে এবং জীবদেহের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়, দেহকোষ অবশ্যই হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে, এটাও ঠিক। 3 নম্বর বলছে কি? জীবদেহের বৃদ্ধি ঘটায়। এখানে উত্তর হচ্ছে ঘ, 4টিই ঠিক। তারপর বি নাম্বার, বি কোষটি এ থেকে ভিন্নতার কারণ কি? জানো তোমরা বি আর এর মধ্যে পার্থক্য কি? এ হচ্ছে দেহকোষ, বি হচ্ছে জনন কোষ। বি কোষটি এ থেকে ভিন্নতার কারণ প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে। হ্যাঁ, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, শুধুমাত্র বহুকোষী জীবে সৃষ্টি হয়। আচ্ছা, এখানে দেখো প্রথমটা যেটা বি কোষটি, বিটা কি? জনন কোষ। জনন কোষ কি করবে? প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখবে, এটা ঠিক আছে। তারপর 2 নম্বর বলছে যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। তো এটা তো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান তো থাকবে না, তাই না? কারণ কি? এটা মিওসিস। এটা হচ্ছে এ এর ক্ষেত্রে মাতৃকোষের সমান থাকে, আর বি এর ক্ষেত্রে থাকবে না। কেন? কারণ একটা হচ্ছে পুং গ্যামেট থেকে একটা হবে, হ্যাঁ, একটা মেল থেকে প্লাস একটা ফিমেল থেকে মিলে তারপর তৈরি করবে একটা জাইগোট। এখন যদি মেলে এখানে যদি এন থাকে, এখানে যদি এন থাকে, তাহলে না তারপর 2n হবে, মানে 2n থেকে আগে n তৈরি হবে, এখানেও 2n থেকে n তৈরি হবে, তারপরে সেটা গ্যামেট তৈরি করবে। এখন যদি ওখানে 2n থেকেই যেত, তাহলে তো এটা 4n হয়ে যেত, তাহলে কি আর এটা মানে সন্তানটা মায়ের থেকে ভিন্ন হয়ে যেত? এটা কি সম্ভব? এটা অসম্ভব। তাহলে আমাদের উত্তরটা কি? 1 এবং 3। ঠিক আছে, তো হচ্ছে খ। তারপরে 53 নম্বর দেখো, এই অংশের কোষ বিভাজনের মাধ্যমে, এটা কি? একদম সামনের কুড়ির অংশ না? এটার মাধ্যমে কি করবে? এই অংশের কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়, ক্ষয় পূরণ হয়। এখানে তো জনন কোষ নয়, ক্ষয় পূরণ হইতে পারে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে তার দেহকোষ। আচ্ছা, জীবের গুণগত স্থিতিশীলতা নষ্ট হয়, এটা ভুল। নতুন জাত জাত সৃষ্টি হয়, এটাও না। আচ্ছা, এই অংশের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হলে কি হবে? বিশেষ জীবাণুর আক্রমণে, রাসায়নিক পদার্থ ব্যবহারে, তেজস্ক্রিয়তার প্রভাবে। 54 নম্বর প্রশ্ন। অ্যান্সার হচ্ছে 3 টাইপেরই হইতে পারে, 3 কারণেই এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হইতে পারে। তাহলে 54 অ্যান্সার হচ্ছে ঘ। তারপর আসে 55 নম্বর, চিত্রে এ বিভাজন ঘটে এরূপ জীবের বৈশিষ্ট্য। এটা কি দেখো? অ্যামাইটোসিস, সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে? নিউক্লিয় বস্তু প্রোটোপ্লাজমে ছড়ানো থাকে। হ্যাঁ, সেগুলো তো ইউক্যারিওট টাইপ, তারা তোমার হচ্ছে উন্নত নয়। তারপর কি বলছে? নিউক্লিয়াস পর্দা দ্বারা বেষ্টিত থাকে। হ্যাঁ, নিউক্লিয়াস অবশ্যই পর্দা দ্বারা বেষ্টিত থাকবে। আর ক্রোমাটিন বস্তু থাকে, ক্রোমাটিন বস্তুও থাকবে। নিউক্লিয়াস পর্দা দ্বারা বেষ্টিত থাকবে না, যেহেতু এটা সুগঠিত নয়। আচ্ছা, তারপরে 56
1 ও 3 হবে উত্তর 55 এর। তারপর 56 চিত্রে বি এর প্রভাবে জীবের স্বাভাবিক কার্যক্রম, বি নম্বরটা কি? বলছে যে চিত্রে বি এর প্রভাবে জীবের স্বাভাবিক কার্যক্রম, একটু দাঁড়াও, একটা থেকে অনেকগুলো হচ্ছে তাই না, 2 4 6 7টা। আচ্ছা, এক্স ওয়াই গ্যামেট অতিমাত্রায় তৈরি করবে, এটা কি বোঝাইছে বলতো? এখানে বোঝাচ্ছে যে একটা থেকে অনিয়ন্ত্রিতভাবে অনেকগুলো কোষ তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এক্স ওয়াই গ্যামেট অতিমাত্রায় তৈরি করবে, এটা এক্স ওয়াই গ্যামেটটা অতিমাত্রায় তৈরি হবে না, এক্স এক্স এবং এক্স ওয়াই গ্যামেটের সংখ্যা হ্রাস করবে। হ্যাঁ, এটা হতে পারে। পিতা এবং সন্তানের আচরণে পার্থক্য দেখা যাবে, যদি স্বাভাবিকভাবে না হয়, অনিয়ন্ত্রিত হয়, তাহলে তো এলোমেলো হবে তাই না? আচ্ছা, তারপরে বলছে যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, স্থিতি দেখা যাচ্ছে অনেকগুলো। হুম। তারপরে বললো দেখো যে বি চিত্রের কোষ বিভাজনে, তার মানে কি এটা মিওসিস, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ভুল, ক্রোমোজোম হয় দুইবার বিভাজিত। তারপরে বলছে যে মাতৃকোষ এবং নতুন কোষ, নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হয়, না এটা হবে না, একটা থেকে চারটা না। আচ্ছা দাঁড়াও, তারপরে বলছে যে নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। আচ্ছা, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, না এখানে ক্রোমোজোম দুইবার বিভাজিত হবে। ঠিক আছে, অ্যান্সারটা মূলত 3 হয়। তো যেহেতু শুধু 3 নাই, এখানে উত্তরটা হচ্ছে 3। হ্যাঁ। তারপর এ বি এবং সি এর মধ্যে ব্যতিক্রমধর্মী কোষ বিভাজনতে নিচের কোনটি ঘটে? এ এবং এ বি এবং সি এর মধ্যে ব্যতিক্রমধর্মী কোষ বিভাজনটিতে নিচের কোনটি ঘটে? এই যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, 58 এর গ। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে? প্রজাতিতে বৈচিত্র্যের সৃষ্টি হয়, এই যে দুই টাইপের বাবা এবং মা দুই ধরনের বৈশিষ্ট্য একসাথে মিলিত হলো, তাহলে এখানে হচ্ছে হবে তোমার দুই ধরনের বৈশিষ্ট্যের মধ্যে ক্রস হবে। নিচের কোনটিতে মিওসিস ঘটে? মিওসিস কোথায় ঘটবে? যেখানে আমাদের হচ্ছে প্রজননের বিষয় আসবে। ঠিক আছে, যে উদ্ভিদের পরাগধানী, এখানে দেখা যাবে মিওসিস। তারপরে দেখো যে কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? গ্যামেট তৈরি হয় কিসে? মিওসিস। আচ্ছা, এটা গেল 61। তারপরে আসলো 62, নিচের কোনটি জনন কোষে ঘটে? জনন কোষে হচ্ছে মিওসিস কোষ বিভাজন ঘটে, মাত্র বলতেছিলাম যেটা খ নাম্বার। আচ্ছা, তারপর 63 নাম্বার, মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? নিউক্লিয়াস বিভাজিত হয় 2 বার। মিওসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে? অপত্য কোষে কতটা ক্রোমোজোম থাকে তাই না? উত্তরটা হচ্ছে 23টি। এরপরে হচ্ছে 65 নম্বর, মিওসিস ঘটে সপুষ্পক উদ্ভিদের কোন অংশে? বলো কোন অংশে ঘটতে পারে? যেখানে প্রজনন প্রয়োজন হবে। ঠিক আছে, যেটার মাধ্যমে সে একটা থেকে দুইটা হবে। এরকম জায়গায় কোনটা? পরাগধানী, তাদের এটা পুং গ্যামেট এখানে তৈরি হয়। মিওসিস কোথায় কোথায় ঘটে? কি হতে পারে? কোন ধরনের কোষে মিওসিস ঘটে? উত্তর হচ্ছে পরাগধানীতে। তারপরে 67 নম্বর, মিওসিস কোন কোষ বিভাজনের, মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কোনটির অনুরূপ? দ্বিতীয়টা, মিওসিসের যেটা দ্বিতীয় ধাপ, সেটা কি হয়? প্রথমে অর্ধেক হয়ে যায়, দ্বিতীয়টায় সমগুণ সম্পন্ন হয়। তাহলে এটা হচ্ছে মাইটোসিসের মতো। মিওসিস কোষ বিভাজনে প্রজাতির বৈশিষ্ট্য অখণ্ড থাকে। তারপরে বলছে যে মস উদ্ভিদের জাইগোটে ঘটে। তারপর বলছে অঙ্গজ প্রজনন সাধিত হয়। আমাদের তো এখানে কি দেখতেছি যে অঙ্গজ প্রজনন, এখানে তো মিওসিসের প্রয়োজনই নেই, ওটা তো অযৌন জনন। যৌন জননের ক্ষেত্রে মিওসিস প্রয়োজন হয়, তাহলে উত্তর ক, 1 ও 2। এরপর আসি, একটিমাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি। এক কোষী জীবদেহ থেকে অসংখ্য জীবদেহ এবং জনন কোষ সৃষ্টি করে নতুন প্রজন্মের ধারা রক্ষা করে কোষ বিভাজন। বহুকোষী কোষ সৃষ্টির ক্ষেত্রে কোষ বিভাজনে নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা, নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, ভ্রূণের বৃদ্ধি ঘটে। এখানে 59 নম্বরের মধ্যে যে আমরা 3 ধরনের দেখলাম, এখানকার 3টাই সঠিক। ঠিক আছে, তাহলে উত্তর ঘ। আর জনন কোষে কোষ কোষে বিভাজনে অন্যান্য কোষ বিভাজন থেকে ভিন্নতর, ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। কারণ কি?
বাবার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হলো, মায়ের ক্ষেত্রে অর্ধেক হলো, হয়ে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট হলো। তারপর দুইটা একসাথে মিলিত হলো। ঠিক আছে? এভাবে পরে হচ্ছে আমাদের নতুন একটা প্রজাতির সৃষ্টি হলো। ঠিক আছে, ধন্যবাদ। এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম এইচ কাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই তো, ঠিক আছে, ধন্যবাদ।